আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং আমাকে যারা শুনছেন, খুলনা অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল করিম, প্রভাষক পদার্থবিদ্যা, কামারখন্দ ফাজিল মাদ্রাসা, কামারখন্দ, সিরাজগঞ্জ। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে বিস্তারিত একটুতে যাব। তার আগে তোমরা যারা এসএসসিতে রয়েছো, এসএসসিতে অধ্যয়ন করছো নবম দশম শ্রেণীতে, তোমাদের জন্য আজকে পদার্থবিজ্ঞান ক্লাসটি আমি তোমাদের মধ্যে নিয়ে এসেছি। তো আমি ক্লাস শুরুর আগে তোমাদেরকে একটু বলবো, তোমরা একটু দ্রুত শেয়ার করে দাও যাতে তোমার অন্যান্য বন্ধুরা এই সুযোগটি পায়। তোমরা শেয়ার করো, সেই সাথে আমিও একটু শেয়ার করে দিই যাতে সবাই আমার সাথে যুক্ত হতে পারে। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে খুলনা অনলাইন স্কুলে নিয়মিত ক্লাস করছো এবং আশা করি তোমরা এই অনলাইন স্কুলের সাথে সাথে তোমরা জানো যে সংসদ টেলিভিশন এবং কিশোর বাতায়ন পেজে দেশের প্রখ্যাত এবং বিখ্যাত অনেক দক্ষ স্যারেরা ক্লাস নিচ্ছেন। সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই সাথে সাথে দেখছো, শেয়ার করছো এবং তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা কিশোর বাতায়ন পেজ থেকে সার্চ করে বের করে উপভোগ করছো। তো বন্ধুরা, আমি শেয়ার করলাম, তোমরাও একটু শেয়ার করে দাও যাতে করে তোমার বন্ধুরা এই ক্লাসটি উপভোগ করতে পারে। হ্যাঁ, আমি আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ এবং আমাকে ঠিক আছে, আশা করি আমার সাউন্ড, ক্যামেরা এগুলো ঠিক রয়েছে আশা করছি। তো বন্ধুরা, আমি আগে থেকেই বলেছি যে আমার পরিচয়টি দিয়েছি এবং আজকে তোমাদের যারা এসএসসি পদার্থবিজ্ঞান বিষয়টি যাদের রয়েছে তারা নিশ্চয়ই আমার সাথে যোগ দিয়েছ এবং সাথে সাথে খাতা কলম নিয়ে অবশ্যই বসে গেছো। আমি আজকে তোমাদের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি, সেটি হচ্ছে অধ্যায় 10, স্থির বিদ্যুৎ। বন্ধুরা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমাদের বইয়ের পদার্থবিজ্ঞান বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর মধ্যে একটি অধ্যায়ের সাথে আরেকটি অধ্যায়ের কিছু কিছু মিল রয়েছে। তো তোমরা যদি সেই মিলগুলো খুঁজে তোমাদের বইটা অধ্যয়ন করো তাহলে হয়তো তোমাদের পড়াগুলোকে আয়ত্ত করা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ঠিক তেমনি একটি অধ্যায় 10 এবং এটির সাথে আরেকটি অধ্যায় রয়েছে অধ্যায় 11, অর্থাৎ স্থির বিদ্যুৎ এবং চলবিদ্যুৎ। এই দুটি অধ্যায়ের একটির সাথে আরেকটির বেশ একটি সামঞ্জস্য রয়েছে। তো সেইগুলো তোমরা অবশ্যই আগে থেকে জানো, আর যদি না জেনে থাকো তাহলে এই মুহূর্তে জেনে গেলে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকের যে অধ্যায় 10, স্থির বিদ্যুৎ, এই অধ্যায়টির সাথে অধ্যায় 11 একটি ভালো সম্পর্ক রয়েছে। তো বন্ধুরা, আমি ক্লাসে যাই সরাসরি। যে আজকের ক্লাসে আমি যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে তোমাদের বইয়ে দুটি শিখনফল, প্রথম দুটি যে শিখনফল রয়েছে, একটি হচ্ছে পরমাণুর গঠনের ভিত্তিতে আধান সৃষ্টির মৌলিক কারণ, এটি একটি বিষয়, আর একটি হচ্ছে ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়ায় আধান সৃষ্টি। এই দুটি বিষয় নিয়ে আমি তোমাদের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, আমি যেহেতু অধ্যায়টির নাম হচ্ছে স্থির বিদ্যুৎ, তাহলে আমি প্রথমেই একটু স্থির বিদ্যুৎ কি এটি বলতে চাই। আচ্ছা, স্থির বিদ্যুৎ বলতেই তড়িৎ মানে হচ্ছে ইলেকট্রিসিটি। তোমরা এটির সাথে বাংলায় যতটা তোমরা এই শব্দটির সাথে পরিচিত তার চেয়ে বেশি ইলেকট্রিসিটি শব্দের সাথে পরিচিতি আছে তোমাদের। যাই হোক বন্ধুরা, তো বিদ্যুৎ বা তড়িৎ বা ইলেকট্রিসিটি, এর সামনে একটি শব্দ রয়েছে, সেটি হচ্ছে স্থির। তাহলে এই কথাটি দ্বারাই কিন্তু, এই শব্দটি দ্বারা কিন্তু তোমরা বুঝে যাচ্ছ যে স্থির বলতে কি, এটি নড়াচড়া করবে না, এরকম একটি বিষয় তোমাদের মধ্যে হয়তো কাজ করছে। আসলে বিষয়টি বন্ধুরা তাই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তড়িৎ
বা বিদ্যুৎ যখন চলাচল করে না বরং কোনো একটা বস্তুর মধ্যে কি থাকে, আবদ্ধ থাকে, তাকেই আমি স্থির বিদ্যুৎ। বন্ধুরা, আমি একটু কারিগরি জটিলতা হয়েছে কিনা আমি একটু দেখে নেই। বন্ধুরা, মনে হচ্ছে কোনো জটিলতা এখানে সৃষ্টি হয়েছে, আমি একটু দেখে নেই। হ্যাঁ বন্ধুরা, কোনো জটিলতা হচ্ছে কিনা? না, ঠিক আছে, আশা করছি যে সব ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছ এবং সব কিছু ঠিক আছে আশা করছি। তো যা বলছিলাম বন্ধুরা, যে স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ যে শব্দটির কথা বলছিলাম, সেই শব্দটি তোমাদের একটু আবিধানিক অর্থে সংজ্ঞার সাথে আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম। অর্থাৎ আমি বলার চেষ্টা করলাম যে তড়িৎ বা বিদ্যুৎ যখন চলাফেরা করে না বা চলাচল করে না বরং কোনো একটা বস্তুর মধ্যে কি থাকে, সীমাবদ্ধ থাকে, অর্থাৎ আবদ্ধ থাকে, তাকেই আমরা কি বলবো, স্থির বিদ্যুৎ বলবো। এখন তাহলে এই যে বস্তুর মধ্যে আবদ্ধ থাকে, এরকম একটি বিষয় আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। যেমন তোমরা এরকম অনেক দেখে থাকবে, যে খুব বাস্তব একটি ছোট্ট উদাহরণ, যেটি তোমরা অনেকেই অনেক আগে থেকেই জানো, যখন থেকে বিজ্ঞান পড়ো তখন থেকেই জানো হয়তো, যে চিরুনি দ্বারা আমি যদি মাথার চুলগুলোকে ঘর্ষণ করি, তারপর যদি কোনো কাগজের ছোট ছোট টুকরার পাশে যদি এভাবে ধরি, তাহলে দেখা যায় যে চিরুনিতে সেই কাগজের টুকরাগুলো চলে আসছে। এটি একটি। অথবা তোমরা যদি দেখো, খেয়াল করে থাকবা যে অনেক সময় এরকম পানির ট্যাবের মধ্যে তুমি যদি কি করো, পানিকে এরকম ছোট খুব ছোট আকারে ছাড়তে হবে। যদি এইভাবে ছাড়ো, আস্তে আস্তে দেখা যাবে। এবং আবার সেই যদি চিরুনি তুমি মাথা আঁচড়িয়ে এখানে তুমি যদি ধরো, তাহলে দেখা যাবে যে এই চিরুনির খুব কাছে দিয়ে এটি চলে যাচ্ছে। অর্থাৎ এখানে একটা আকর্ষণ কাজ করছে অথবা বিকর্ষণা কাজ করতে পারে, এরকম একটি বিষয় লক্ষ্য করা যায়। তার মানে কি, এটিও এক ধরনের স্থির বিদ্যুৎ। বন্ধুরা, আরও তোমরা জানো যে বজ্রপাতের সময় যে আকাশের বুক চিরে কিছু কি আসে, আমাদের পৃথিবীতে কিছু আধান বা কিছু এসে আমাদের পৃথিবীকে কি করে, আলোকিত করে, এরকম কিছু বিষয় আছে। তারপরে শীতকালে যখন কাপড় পরো, তাহলে তখন দেখা যায় রেশমি কাপড় তুমি শরীর থেকে যখন ছাড়াতে যাচ্ছ, তখন দেখা যায় যে তোমার গায়ের লুমের সাথে কি হচ্ছে, আটকে যাচ্ছে। তারপরে ছোট ছোট বাচ্চারা যখন তোমার কোনো কার্পেটের উপর হামাগুড়ি দেয়, তখন দেখা যায় তার শরীরের লুমগুলো কি হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। অথবা একটা বিড়ালের গায়ে তুমি যদি অনেকগুলো কাগজের টুকরো ছেড়ে দাও, তাহলে দেখা যাবে যে কাগজের টুকরোগুলোকে বিড়ালের গায়ের সাথে কি হয়েছে, লেগে গেছে। এই যে বিষয়গুলো, এই সবগুলো বিষয়ই হচ্ছে স্থির বিদ্যুতের উদাহরণ। তো আমরা এই স্থির বিদ্যুতের উদাহরণগুলোর সাথে একটি শব্দ উচ্চারণ করেছি, সেটা হচ্ছে যে কিছু আধান সঞ্চিত হয়েছে। এই আধান শব্দটি কি, এটি প্রথমে আমাদের জানতে হবে। বন্ধুরা, আমরা আধান শব্দটি একটু বোঝার চেষ্টা করি যে আধান কি। অর্থাৎ স্থির তড়িৎ যে কারণে সৃষ্টি হয়, তার মধ্যে একটি হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে আধান। আধান কি, এই শব্দটি আমি যদি তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা যদি আমি বলে দিই, তাহলে এরকম হবে যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের ধর্মকে আধান বলে। আবার বলি, পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের ধর্মকে বা বৈশিষ্ট্যকে আধান বলে। এক কথায় সংজ্ঞাটা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা, আমরা জানি যে কোনো পদার্থ, আমরা জানি যে এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে কটি, 118টি। ঠিক আছে না বন্ধুরা? আমি কিন্তু পড়ছি পদার্থ, আমি কিন্তু রসায়ন পড়ছি না, কিন্তু রসায়নে কিছু বিষয় এখানে চলে আসবে, সেটি একটু খেয়াল রাখো।
যে আমরা এই পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন 118টি মৌল। এই 118টি মৌলের মধ্যে 83টি মৌল হচ্ছে স্থায়ী। কটি মৌল? 83টি মৌল হচ্ছে স্থায়ী। এই 83টি মৌল দিয়ে পৃথিবীতে অনেক 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 কী করা যায়? যৌগ তৈরি করা যায়। অর্থাৎ মৌলসমূহের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। অসংখ্য মৌলের পরমাণু একত্রিত করে, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু একত্রিত করে নতুন নতুন যৌগ কী করা যায়? তৈরি করা যায়। বন্ধুরা, আমি সেদিকে যাব না, আমি যেটিতে যাব সেটা হচ্ছে তোমাদের সংজ্ঞার মধ্যে একটি শব্দ উচ্চারণ করেছি যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা। অর্থাৎ এই 118টি মৌলের মধ্যে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোকে যদি আমি ভাঙি, তাহলে তোমরা জানো যে এই একটি মৌলকে ভাঙলে মৌলের ক্ষুদ্রতম যে কণিকা পাওয়া যায় তার নাম হচ্ছে পরমাণু। তোমরা এটি জানো। এবং এই পরমাণুকে তুমি যদি ভাঙো তাহলে কি পাওয়া যায় বন্ধুরা? একটা পাওয়া যায় ইলেকট্রন, আরেকটি পাওয়া যায় প্রোটন, আরেকটি পাওয়া যায় নিউট্রন। তাই নয় বন্ধুরা? ঠিক আছে কিনা? যে মৌলকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, আর পরমাণুকে ভাঙলে পাওয়া যায় এরকম অসংখ্য কণিকা পাওয়া যায়। তার মধ্যে এই তিনটি প্রধান। পরমাণুকে ভাঙলে প্রায় 200-র মতো কণিকা পাওয়া যায়। আমি সেদিকে যাব না। প্রধান হচ্ছে এই তিনটি: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রনের বৈশিষ্ট্য যদি আমরা জানি যে এটা তাহলে কি, এটা হচ্ছে পরমাণুর ক্ষুদ্রতম একক, অর্থাৎ এগুলোকেই বলা হবে মৌলিক কণিকা। পরমাণু গঠনের বা মৌল গঠনের যে মৌল গঠন, আমি যে সংজ্ঞাটা বলেছি যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা, তাহলে পদার্থ সৃষ্টি হয় কী দ্বারা? মৌল দ্বারা। আর মৌলকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, পরমাণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, আরও কিছু পাওয়া যায়। এই তিনটির কথা আমি লিখেছি এখানে। তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো তাহলে কি? এগুলো হচ্ছে বন্ধুরা মৌলিক কণিকা। তাহলে এই যে মৌলিক কণিকা সমূহ, এদের যে ধর্ম বা বৈশিষ্ট্য, একেই বলা হয় আধান। তাহলে এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য যদি আমি আস্তে আস্তে যদি একটা একটি করে বর্ণনা করি তাহলে দেখা যাবে এরকম যে একটি ইলেকট্রনকে সাধারণত ধরা হয় নেগেটিভ, প্রোটনকে ধরা হয় পজিটিভ, আর নিউট্রালকে ধরা হয় নিউট্রাল। অর্থাৎ সে পজিটিভও না, নেগেটিভও না। পজিটিভের ধর্ম বহন করে না, নেগেটিভের ধর্ম বহন করে না। তো যা বলছিলাম, তাহলে ইলেকট্রনের ধর্ম এবং প্রোটনের ধর্ম সম্পূর্ণ বিপরীত। একটু খেয়াল করে দেখো, যেহেতু এটি হচ্ছে নেগেটিভ, এটি হচ্ছে পজিটিভ। আমরা যদি এই ইলেকট্রনের আধান বা চার্জের মান চিন্তা করি তাহলে সেটা হবে 1.67 বা 1 তোমাদের বই আছে 6 × 10⁻19। বন্ধুরা ভালো করে দেখো, 10⁻−19 কুলম্ব। এটি হচ্ছে ইলেকট্রনের আধান। আর প্রোটনের আধান সেম, বাট সামনে কি থাকবে? প্লাস থাকবে। 1.6 × 10⁻−19 কুলম্ব। এটার সামনে আছে মাইনাস, এটার সামনে আছে প্লাস। আর নিউট্রনের আধান বা চার্জ হচ্ছে 0। এটি আমরা জানি। তাহলে এই ইলেকট্রন এবং প্রোটন দুটি পরস্পর বিপরীত। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমরা যদি এইভাবে ভাবি যে একটা পরমাণুর নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে কি থাকে বন্ধুরা? তোমরা জানো, প্রোটন প্লাস নিউট্রন। এবং এর চারদিকে কি থাকে? ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এবং সেটা তোমরা জানো, 2n² নিয়ম এবং SPDF ইত্যাদি নিয়মগুলো তোমাদের ভালো জানা আছে। এগুলো দিয়ে কি করা হয়? এই ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। কার চারদিকে? নিউক্লিয়াসের চারদিকে। তো নিউক্লিয়াসের ভিতরে কি আছে? প্রোটন এবং নিউট্রন। একটু আগেই আমি বলেছি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ এবং প্রোটন হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট। তাহলে পজিটিভ এবং নেগেটিভ দুটি কিন্তু বিষয়। তাহলে খেয়াল করে দেখো, এখানে নিউট্রন রয়েছে 0, অর্থাৎ আমি যদি বলি প্রোটন প্লাস নিউট্রন 0, তার মানে 2 মিলে যে রেজাল্টটা আসলো সেই নিউক্লিয়াসের আধানটা কিন্তু কি হয়ে গেল? পজিটিভ। এবং এর বাইরে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনগুলো কি? নেগেটিভ। তাহলে এই পজিটিভকে কেন্দ্র করে নেগেটিভগুলো চারদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে কি থাকে? ঘুরতে থাকে। ঠিক আছে? এবং তোমরা জানো যে এই প্রোটন এবং নিউট্রন এই দুটির সংখ্যা কোনো পরমাণুতে সমান থাকে। অর্থাৎ ধরো যে কোনো মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা যদি হয় 17,
প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যদি হয় 17, তাহলে তার ইলেকট্রন সংখ্যাও হবে 17। যেহেতু একটি প্লাস অন্যটি মাইনাস, সুতরাং দুটার রেজাল্টটা কি আসে? 0। এটা গাণিতিকভাবে যদি আমি বলি তাহলে এইভাবে বলবো 0। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই মৌলিক কণিকা দ্বারা যে গঠিত পরমাণু বা যে মৌলটি হলো সেটি সবসময় কী অবস্থায় থাকবে? নিউট্রাল অবস্থায় থাকবে, নিরপেক্ষ অবস্থায় থাকবে। অর্থাৎ যখন কোনো মৌল স্থির অবস্থায় থাকে তখন তার আধান কি থাকে? নিরপেক্ষ থাকে, না পজিটিভ না নেগেটিভ। তার মানে এই না তার মধ্যে পজিটিভ নেগেটিভ থাকে না, পজিটিভ এবং নেগেটিভ থাকে, কিন্তু সমান সমান হওয়ার কারণে, ধনাত্মক এবং ঋণাত্মক আধানগুলো সমান সমান হওয়ার কারণে এরা কি হয়? নিরপেক্ষ অবস্থায় থাকে। তো বন্ধুরা, আমি তাহলে এই বিষয়টি হচ্ছে কি, আমরা মৌলিক কণিকা সম্পর্কিত কথা আমি তোমাকে বলার চেষ্টা করলাম। আমাদের যে প্রথমে যে শিখনফলটা রয়েছে সেটা হচ্ছে পরমাণু গঠনের ভিত্তিতে আধান সৃষ্টির মৌলিক কারণ। সেটি নিশ্চয়ই তোমরা মোটামুটিভাবে এখান থেকে আলোচনা অনেকটা পেয়ে গেছো। ক্লিয়ার বন্ধুরা? ক্লিয়ার? আচ্ছা, এরপরে এই আধান শব্দের, তাহলে আমরা কোন শব্দটা শিখলাম? আধান কি এবং আধান কিভাবে সৃষ্টি হয় সেটি সম্পর্কে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম। বন্ধুরা, এরপরে আমি যে বিষয়টি যাব এটির সাথে সম্পর্ক রেখে একটি শব্দ রয়েছে তোমার বইয়ে, এবং এই শব্দটি বারবার ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে আহিত হওয়া। কি সেটি? আহিত হওয়া। আধান, তারপরে আরেকটা শব্দ রয়েছে আহিত হওয়া বা আহিত বা এটাকে আরেকটা শব্দ বলা হয়, তোমার বই বলা হয়েছে, সেটা হচ্ছে আয়নিত। এই শব্দটার সাথে পরিচয় হব। তাহলে আমরা মৌল কি, পরমাণু কি, আধান কি, তারপর হচ্ছে স্থির তড়িৎ কি, এই বিষয়গুলো কিন্তু আমাদের মোটামুটিভাবে আমাদের কিন্তু শেষ হয়ে গেল। এরপর যে বিষয়টি আসবে সেটা হচ্ছে আহিত হওয়া বা আয়নিত। এই বিষয়টি কি? এই বিষয়টি আমি একটু আলোচনা করার চেষ্টা করি। আমরা জানি যে একটু আগেই বলেছি যে, যেমন ধরো আমি সোডিয়ামের কথা বলি। সোডিয়াম একটা মৌল, এর মধ্যে অসংখ্য পরমাণু আছে এবং সেই পরমাণুর ভিতরে কি আছে? কণিকাগুলো রয়েছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন রয়েছে। তো আমরা জানি যে একটা সোডিয়াম মৌলের বা সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে, আমরা জানি কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে আমরা জানি 11, তাই তো? তাহলে আমরা একটু আগে বলেছি যে পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি পরস্পর সমান। তাহলে প্রোটন যদি আমার কি হয় 11টি, তাহলে ইলেকট্রন হবে 11টি। তো আমরা জানি যে ইলেকট্রন সমূহ, অর্থাৎ সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে সেই ইলেকট্রন বিন্যাসে দেখা যায় 2, 8, 1, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে থাকে 1টি ইলেকট্রন, তাই তো? এই টোটাল হচ্ছে 11টি ইলেকট্রন। তো এই তার পারমাণবিক সংখ্যা 11। তাহলে এর সর্বোচ্চ শক্তি স্তরে কয়টি আছে? 1টি ইলেকট্রন রয়েছে। তোমরা জানো যে এটি সে কি করবে? যেহেতু সোডিয়াম ধাতু, সুতরাং এই ইলেকট্রনকে সে ত্যাগ করে কি করবে? সে নিষ্ক্রিয় হওয়ার একটা প্রবণতা তার ভিতরে থাকবে, এবং সেটি হয়ে সোডিয়াম কি হয়ে যায়? যদি 2টি এবং 8টি, তখন রইল কোটি 10টি। তাহলে 10টি কার? নিয়ন। অর্থাৎ আমরা জানি যে নিয়ন হচ্ছে একটি কি বন্ধুরা? নিরপেক্ষ মৌল। অর্থাৎ সে কি করে না? কারোর সাথে রাসায়নিক বিক্রিয়া সাধারণত অংশগ্রহণ করে না। তাহলে সেই বৈশিষ্ট্য অর্জনের জন্য সোডিয়াম কি করবে? একটি ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে একটি ইলেকট্রন ছেড়ে দিলে তার ইলেকট্রন সংখ্যা কত দাঁড়ালো এখন? 10টি। তাহলে আমি যদি ইলেকট্রন সংখ্যা একটি ছেড়ে দেওয়া হয় তাহলে সেটি কত হয়? 10টি হয়। খেয়াল করো বন্ধুরা, ভালো করে খেয়াল করো। এখানে আমি একটা জিনিস তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে যে সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করবে, নট প্রোটন। প্রোটন কিন্তু সে ত্যাগ করবে না। তাহলে কি ত্যাগ করলো? ইলেকট্রন। আমরা জানি ইলেকট্রনের আদান প্রদান হয়, প্রোটন তো থাকে নিউক্লিয়াসের ভিতরে, সুতরাং সেখান থেকে প্রোটন কি হয় না। যদি একসময় একটা ধারণা ছিল যে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে প্রোটনের প্রবাহ, এরকম একটা ধারণা ছিল, সে অনেক আগের কথা, যখন ইলেকট্রন আবিষ্কার হয়নি। কিন্তু পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে না, প্রোটনের চেয়ে ইলেকট্রন হালকা, সুতরাং ইলেকট্রন কি হয়? ঘূর্ণায়মান হয়, এবং ইলেকট্রন সমূহ কি হয়? এক বস্তু থেকে আরেকটা বস্তুতে, একটা জায়গা থেকে সে আরেকটা জায়গায় কি হয়? স্থানান্তরিত হয়। যাক, আমি সে প্রসঙ্গে যাব না। তাহলে ইলেকট্রন এখান থেকে সরে গিয়ে কটা হলো? 10টা। এখানে বিষয়টি দেখো, এখানে ইলেকট্রন সরে গেল, ইলেকট্রন দান করলো, বাট প্রোটন সংখ্যা কিন্তু আমার অপরিবর্তিত রয়েছে। তাহলে এখানে কিন্তু আমি একটা শব্দ বলতে পারি, সেটা হচ্ছে যে ইলেকট্রনের চেয়ে প্রোটনের আধিক্য হয়েছে। শব্দটা কিন্তু আধিক্য, বেশি হয়েছে বলা যাচ্ছে না যে ইলেকট্রনের চেয়ে প্রোটন বেশি হয়েছে। আসলে বেশি হয় না, কমও হয় না, প্রোটন যা ছিল তাই। প্রোটনে কিন্তু কোনো পরিবর্তন হয়নি।
পরিবর্তন হয়েছে যা হচ্ছে ইলেকট্রনের। সুতরাং আমরা এখানে বলবো যে ইলেকট্রনের ত্যাগ হওয়ার কারণে প্রোটনের আধিক্য হয়েছে। আধিক্য হওয়ার কারণে এই সোডিয়ামকে আমরা এইভাবে লিখি Na+। এই যে অবস্থাটা, এই যে বাহ্যিক গঠনটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় আয়নিত হওয়া বা আয়নিত, বা এটাকে আমরা বলি আহিত। কি বলি বন্ধুরা? আয়নিত হওয়া বা আহিত হওয়া। ক্লিয়ার বন্ধুরা? আয়নিত হওয়া বা আহিত হওয়া। অনুরূপভাবে তুমি বলতে পারো যে স্যার তাহলে এটা তো আমি ধনাত্মকের একটা বললাম, আমরা যদি ঋণাত্মকের একটা বলি, ধরো ক্লোরিনের কথা যদি বলি, ক্লোরিনের পরমাণুর সংখ্যা, পারমাণবিক সংখ্যা হচ্ছে আমরা জানি কত, 17, অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস কি 2, 8, 7, তাই না বন্ধুরা? তাহলে এখানে কি করবে? ইলেকট্রন কটা? তাহলে 17টা। তাহলে এখানে তার অষ্টক পূর্ণ করার জন্য তার একটি ইলেকট্রন প্রয়োজন। সে নিশ্চয়ই 7টি ছাড়বে না, একটি গ্রহণ করবে। একটি গ্রহণ করবে, কি গ্রহণ করবে? গ্রহণ করবে হচ্ছে ইলেকট্রন। তাহলে সেই ক্ষেত্রে তার এই ইলেকট্রনের সাথে একটা 1 যুক্ত হবে, অর্থাৎ এখানে কি হবে? 18টি হবে। তাহলে এখানে দেখো বন্ধুরা কি হয়েছে, এখানে প্রোটনের চেয়ে ইলেকট্রনের পরিমাণ বেশি দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে আমি বলবো ইলেকট্রনের আধিক্য হয়েছে। সেই জন্যে এই মৌলটি যখন আমরা লিখব তখন এটিকে আমরা লিখব হচ্ছে Cl-, অর্থাৎ ক্লোরিন এখানে একটি ইলেকট্রন গ্রহণ করে সে কী করছে? অষ্টকপূর্ণ হয়েছে। ক্লিয়ার কিনা বন্ধুরা? তাহলে এই ক্লোরিন কি হয়েছে? এখানে আয়নিত হয়েছে বা আহিত হয়েছে। ক্লিয়ার? অর্থাৎ আমি বলতে চাচ্ছি আহিত হওয়া বা আয়নিত হওয়ার বিষয়টি হচ্ছে যে কখনো পরমাণুর পারমাণবিক সংখ্যার কি হতে পারে? আধিক্য হতে পারে, অর্থাৎ ইলেকট্রনের আধিক্য হতে পারে। আবার কখনো কি হতে পারে? ইলেকট্রনের হ্রাস করতে পারে। তাহলে যখন ইলেকট্রনের হ্রাস ঘটে তখন বলি আমরা ধনাত্মক আদানে আহিত হবে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা কী হয়েছে? প্রোটন সংখ্যা কী হয়েছে? আধিক্য হয়েছে। আর যখন আমার ইলেকট্রন সংখ্যা কী হয়ে যায়? বেড়ে যায়, তখন আমরা বলি ইলেকট্রনের আধিক্য হয়েছে, তখন সেটাকে বলি ঋণাত্মক আদানে আহিত, আর এটি হচ্ছে ধনাত্মক আদানে আহিত। বন্ধুরা আশা করি বুঝতে পারছো বিষয়গুলো, কি বুঝতে পারছো? তাহলে এইভাবে আমি প্রায় প্রতিটা মৌল যারা কি করে সাধারণত যৌগ গঠন করে, সেটা আমার আয়নিক বন্ধন হোক, সমযোজী বন্ধন হোক, যে কোনো বন্ধনই তৈরি করুক না কেন, যখনই তারা যৌগ গঠন করে তখন এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে এবং সেখানে কি হয় বন্ধুরা? আহিত হয়। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পেরেছি বন্ধুরা? তোমরা একটু যদি কোথাও যদি তোমাদের মনে হয় যে ক্লিয়ার না, কোনো জায়গা যদি মনে হয় এরকম, তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কি করো? কমেন্টসের মাধ্যমে একটু জানানোর চেষ্টা করো। বন্ধুরা তোমরা আছো, যারা আছো, যে নাইস ক্লাস, থ্যাংকস স্যার, থ্যাংক ইউ। তোমরা ক্লাসটি উপভোগ করো এবং শেষ পর্যন্ত ক্লাসটি আশা করি তোমরা চালিয়ে যাবে। এরপর যে বন্ধুরা যে বিষয়টি তোমাদের সাথে আমি একটু শেয়ার করব, সেটা হচ্ছে এই অধ্যায় পড়তে গেলে দুটি শব্দের সাথে তোমাদের পরিচয় হতে হবে, যেটি আমাদের অবশ্য চলতরিতে আলোচনা হবে। এখানে আমি একটু আলোচনা করে নিতে চাচ্ছি, যেহেতু আছে এই অধ্যায়ের বিষয়টি। সেটি হচ্ছে দুটি শব্দ, একটা হচ্ছে পরিবাহী আর একটা হচ্ছে অপরিবাহী। এই দুটি শব্দের সাথে তোমাদের পরিচয় হতে হবে। পরিবাহী কি? তোমরা খুব ভালোভাবে জানো যে যার মধ্যে দিয়ে কী হয়? বিদ্যুৎ প্রবাহিত হয়। যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে বলা হয় কি? পরিবাহী। আর যে সকল পদার্থের মধ্যে দিয়ে কী হয়? বিদ্যুৎ প্রবাহিত হয় না, তাকে বলা হয় অপরিবাহী। এইটি একেবারে সিম্পল একটি সংজ্ঞার মাধ্যমে তোমরা জানতে পারো। তবে একটা কথা কি, এই সংজ্ঞাগুলো কিন্তু আমাদের এইভাবে দিলে হবে না। আমি চলতরিতে সেই বিষয়গুলো আরও ভালো বিস্তারিত আলোচনা করব, আশা করছি ইনশাল্লাহ। পরিবাহীর হচ্ছে যে ইলেকট্রন যদি মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত জোড় ইলেকট্রন থাকে, ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ শক্তি স্তরে যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাহলে কি হয়? ইলেকট্রন স্থানান্তরিত হয়। ইলেকট্রন স্থানান্তর মানে হচ্ছে কি? বিদ্যুৎ প্রবাহ। এবং ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় বিদ্যুৎ তার ঠিক উল্টো দিকে প্রবাহিত হয়। এটা তোমরা ভালো করে জানো। বন্ধুরা তোমরা কি জানো যে আমাদের শরীরেও কি আছে? আমাদের শরীরে কি আছে? ইলেকট্রন আছে। এটা কি জানো তোমরা বন্ধুরা? আমাদের শরীরে কি আছে? আমাদের শরীরে কি রয়েছে? ইলেকট্রন রয়েছে। এবং এই ইলেকট্রনের সংখ্যা অনেক অনেক অনেক। এই ইলেকট্রনের সংখ্যা কি? অনেক বেশি। আমাদের শরীরে যে ইলেকট্রন সংখ্যা রয়েছে সেই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে অনেক বেশি। এবং এই ইলেকট্রন কি হচ্ছে? এই জন্যেই এই ইলেকট্রন থাকার কারণেই কিন্তু আমরা নিজেদেরকে কি বলি? কন্ডাক্টর। অর্থাৎ আমাদের শরীরের ভিতর দিয়ে কী হতে পারে? বিদ্যুৎ প্রবাহ হতে পারে। তো পরিবাহী পদার্থ যেমন রয়েছে, আমরা জানি মানুষের বডি যেমন পরিবাহী, শরীরের ভিতর দিয়ে কী হতে পারে? ইলেকট্রন যেতে পারে বা বিদ্যুৎ প্রবাহ হতে পারে। ঠিক তেমনি আরও আমাদের রয়েছে বিভিন্ন ধাতু রয়েছে, কি রয়েছে? সোনা, রূপা,
এগুলো হচ্ছে আমাদের পরিবাহী পদার্থ। আর অপরিবাহীর মধ্যে কি রয়েছে? কাঁচ, কাঠ, রাবার, এই সকল কিছু পদার্থ রয়েছে যেগুলোকে আমরা কি বলি? অপরিবাহী পদার্থ বলে থাকি। আমি মোটামুটিভাবে তোমাদের প্রথম যে অংশটি, অর্থাৎ শিক্ষণফলের যে প্রথম অংশটি, সেটি তোমাদের মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। পরে রয়েছে যেটি, সেটি হচ্ছে ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়া আধান সৃষ্টি। এটি কি? আসলে এটি ব্যাপক আলোচনা। তোমাদের সিলেবাসে যেটুকু আছে আমি সেটুকু তোমাদের মধ্যে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমাদের বইয়ে 4টি পদার্থের কথা বলা আছে, আমি একটু বলে নিই, তারপরে এটা বিস্তারিত ব্যাখ্যাতে আসছি। একটি হচ্ছে কাজ দণ্ড। কি বন্ধুরা? একটি হচ্ছে কাজ দণ্ড, আর অন্যটি হচ্ছে সিল্ক। সিল্কে কি বলা যায়? রেশম কাপড়, রেশম বা রেশমি কাপড়, সিল্ক বা রেশমি কাপড়। আরও 2টি শব্দ রয়েছে, একটি হচ্ছে কাজদণ্ড আর একটি হচ্ছে সিল্ক। এটি হচ্ছে এক জোড়া, আমি বলতে পারি। আর 2টি হচ্ছে ফ্লানেল এবং প্লাস্টিক। ফ্লানেলকে বলা হয় পশমি কাপড়, পশম কাপড় বা পশমি কাপড়। আর এটা কি বলতেছিলাম আমি? ফ্লানেলের সাথে আরেকটা কি বলেছি? প্লাস্টিক। প্রকৃতিতে যে পদার্থগুলো পাওয়া যায় তার প্রত্যেকটি পদার্থের কি রয়েছে? নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। ঠিক তেমনি কাজদণ্ড এবং সিল্ক দুটি যদি পর্যবেক্ষণ করা হয় এবং একটিকে যদি অন্যটি দিয়ে কি করা হয়? ঘর্ষণ করা হয়, তাহলে দুটির মধ্যেই কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। কাজদণ্ড হচ্ছে ধনাত্মক আয়নের প্রতি তার আসক্তি বেশি, এবং সিল্ক বা রেশমি কাপড়ের ঋণাত্মক আয়নের প্রতি কি আসক্তি বেশি। সুতরাং যখন কাজদণ্ড দ্বারা সিল্ক বা রেশমি কাপড়কে আমরা কি করে থাকি? ঘর্ষণ করে থাকি বা এরকম ঘষে থাকি। আমরা যদি এরকম ধরো, এটা হচ্ছে আমার রেশমি কাপড়, এটি যদি আমি চিন্তা করি এটি হচ্ছে আমার রেশমি কাপড়, তাহলে রেশমি কাপড়কে যদি আমি কি করি? এটি আমার কাজদণ্ড, এটি দিয়ে যদি আমি এভাবে ঘর্ষণ করি, তাহলে ঘর্ষণের ফলে এই রেশমি কাপড় এবং কাজদণ্ড দুটির মধ্যে একটি পরিবর্তন লক্ষ্য করা যায়। সেটি কি? এই কাজদণ্ড অর্থাৎ কাজদণ্ড সে ধনাত্মক আধানে আহিত হয়, অর্থাৎ তার ধনাত্মক আধানের প্রতি কি আসক্তি বেশি হওয়ার কারণে রেশম কাপড় থেকে ধনাত্মকগুলো আধানগুলো কি হবে? কাজদণ্ড চলে আসবে। ঠিক তেমনি সিল্ক বা রেশমি কাপড়ের ঋণাত্মক আধানের প্রতি আসক্তি বেশি থাকার কারণে সে কি করবে? ঋণাত্মক আধানগুলো কাজদণ্ড থেকে সিল্ক বা রেশমি কাপড়ে চলে আসবে। তাহলে এই দুটি বস্তু দেখো, এককভাবে এটি আহিত হয়ে গেল, এটি আহিত হয়ে গেল। এটি হচ্ছে ধনাত্মক আধানে আহিত হলো, এটি ঋণাত্মক আধানে আহিত হয়ে গেল। আরও 2টি শব্দ বা 2টি পদার্থের কথা বলা হচ্ছে, একটি হচ্ছে ফ্লানেল আর একটা হচ্ছে প্লাস্টিক। ফ্লানেলের যে বৈশিষ্ট্য, সে ধনাত্মক আধানের প্রতি কি তার আসক্তি বেশি, সেজন্য সে কি হবে? এই দুটিকে যদি আমরা ঘর্ষণ করি, ঘর্ষণের ফলে দেখা যাবে ফ্লানেল বা পশমি কাপড়ে ধনাত্মক আধানে আহিত হয়েছে এবং প্লাস্টিক ঋণাত্মক আধানে আহিত হয়েছে। ক্লিয়ার বন্ধুরা? এই 2টি বিষয় আমরা ঘর্ষণে কি হতে পারে? আধান সৃষ্টি হতে পারে, সেই বিষয়টি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আরেকটি বিষয় রয়েছে আবেশ। এইটি কি? আবেশ বিষয়টি কি? আবেশ হচ্ছে ঘর্ষণে তোমরা জানো যে একটি বস্তুর সাথে আরেকটি বস্তুর কি প্রয়োজন পড়ে? স্পর্শের প্রয়োজন পড়ে। কিন্তু এখানে আবেশ প্রক্রিয়া যখন আমি বলবো, তখন একটি বস্তুর সাথে আরেকটি বস্তুর কি হবে না? স্পর্শ হবে না। স্পর্শ ছাড়াই একটি অনাহিত বস্তুকে আহিত করব। এটি সম্পর্কে বিস্তারিত আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো। আহিত কিভাবে হয়, অনাহিত কিভাবে হয়, একটা যন্ত্র রয়েছে, সেই যন্ত্রের মাধ্যমে আহিত করা হয়, অনাহিত করা হয়, এই বিষয়গুলো আমরা দেখব। তো আমি আজকে জাস্ট একটু হেডিং দিয়ে রাখছি যে আবেশ প্রক্রিয়াটা কি। যেমন ধরো আমি ধরে নিলাম এটি একটি কাজদণ্ড, তাহলে কাজদণ্ড একটু আগে আমরা জানি যে সেটি কি হয়? ধনাত্মক আধানে আহিত থাকে, এটা আমরা জানি। তাহলে একটি ধনাত্মক কাজদণ্ডকে অর্থাৎ আহিত বস্তুকে একটি অনাহিত বস্তু বলতে কিন্তু বন্ধুরা কি বলো তো? অনাহিত মানে কি? তার মধ্যে আধান নাই? আছে, আধান আছে, কিন্তু 2 ধরনের আধানই রয়েছে, অর্থাৎ একক কোনো আধান নেই। এই ধরনের বস্তুকে বলবো আমরা অনাহিত বস্তু। আমি পরের ক্লাসে এটি বিস্তারিত আলোচনায় আসবে। তাহলে একটি আহিত বস্তুর কাছাকাছি, আমি কিন্তু স্পর্শ করিনি, মাঝখানে দেখো একটা গ্যাপ রয়ে গেছে, কাছাকাছি যদি আরেকটি অনাহিত বস্তুকে রাখা হয়, তাহলে এই আহিত বস্তুর প্রভাবে তোমরা জানো যে সমধর্মী আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ। এটি জানো না বন্ধুরা? আর বিপরীত ধর্মী আধান কি করে? পরস্পরকে আকর্ষণ করে, এটি তোমরা জানো।
চুম্বকের বেলাও জানো যে উত্তর মেরু দক্ষিণ মেরু বিষয়গুলো তোমরা জানো। তাহলে এটি যদি ধনাত্মক কণা হয় তাহলে এটির প্রভাবটা কি এটার উপর পড়বে। তখন দেখা যাবে এই বস্তুর যে ধনাত্মক যেহেতু এই পাশে ঋণাত্মক আধানগুলো এসে জমা হবে। আর স্বাভাবিকভাবেই এই ঋণাত্মক এইটির প্রভাবে, অর্থাৎ এটি এককভাবে আহিত বস্তু যেহেতু, এইটির প্রভাবে ঋণাত্মকগুলো যেমন এই পাশে চলে আসবে, অনুরূপভাবে এটি ধনাত্মক হওয়ার কারণে এখানকার ধনাত্মকগুলো কী হবে, বিকর্ষণের কারণে দণ্ডের ওই প্রান্তিকে জমা হবে। ঠিক আছে বন্ধুরা? এখন তুমি যদি এটিকে গ্রাউন্ড করে যাও, অর্থাৎ ভূমির সাথে সংযোগ করে দাও কোনো তার দ্বারা, তাহলে দেখা যাবে এটি সম্পূর্ণ কী হবে, ভূমিতে চলে যাবে। তাহলে কি হলো, এই সম্পূর্ণ বস্তুটার মধ্যে কি রয়ে গেল, শুধু নেগেটিভ আধান রয়ে গেল। তাহলে এইভাবে একটা আহিত বস্তুরকে অনাহিত বস্তুর সংস্পর্শে না এনে, আমি কিন্তু স্পর্শ করি নেই, সংস্পর্শে না এনে অনাহিত বস্তুকে আহিত করার যে প্রক্রিয়া তাকে বলবো আমরা আবেশ প্রক্রিয়া। ক্লিয়ার বন্ধুরা? তাহলে মোটামুটি এই হচ্ছে তোমাদের যে বইয়ের যে পড়াটুকু রয়েছে, প্রথম দুটি শিখনফল সম্পর্কিত যে কথাগুলো রয়েছে সেগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের এই দুটি শিখনগুলোর উপর যে পড়াগুলো রয়েছে সেটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, অর্থাৎ এইটি তোমরা বাড়িতে ভালো করে পড়বে। আমি নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে এখান থেকে এই দুইটা শিখনফল থেকে যে তথ্যগুলো দিয়ে তোমাদেরকে আমি উপস্থাপন করার চেষ্টা করলাম, এখান থেকে ছোট ছোট করে প্রশ্ন করার চেষ্টা করব। আশা করি তোমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে, সেটি হোমওয়ার্ক হিসাবে করে নেবে। তো বন্ধুরা, আজকে আর তোমাদের সাথে আমি সময় আর বাড়াবো না, আজকে এই পর্যন্তই থাকবে। আশা করি তোমরা আমার ক্লাসগুলো ভালো বুঝতে পেরেছো, খাতা কলম নিয়ে বসেছিলে এবং সেগুলো ভালো করে তুলেছ। আশা করছি পরবর্তী ক্লাসগুলোতেও তোমরা আমার সাথে থাকবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, জানাবে। পাশাপাশি তোমাদের আমি আগেও বলেছি, আবারও বলি, সংসদ টেলিভিশন এবং তোমাদের যে কিশোর বাতায়ন একটি পেজ রয়েছে, সেই পেজের তোমরা কি করবে, সেখান থেকে ক্লাসগুলো যথারীতি পড়ার চেষ্টা করবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবে। এবং যেহেতু তোমার বাসায় থাকছো, সুতরাং অজস্র সময়, অনেক সময় তোমরা পাচ্ছ, এই সময়টা তোমরা অবশ্যই ভালোভাবে কাজে লাগাবে। বন্ধুরা, ঘরে থাকবে, সুস্থ থাকবে, সেই কামনায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।